আজকে এই শোটা যখন আমরা রেকর্ড করছি তখন গোটা ভারত তথা গোটা বিশ্ব জেনে গেছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমরা লাস্ট শো করেছিলাম মাইকনে 2023-এর ওয়ার্ল্ড কাপ, এবং 2023-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত হেরেছিল। সেই ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল। এবার তারপরে আমরা শো করতে পারিনি, যদিও সেটার কারণ সেই হেরে যাওয়া নয়, সেটার কারণ হচ্ছে আমার একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমি রেকর্ড করতে পারছিলাম না, কাজ করতে পারছিলাম না। অন্য খবর কিছু কিছু করতাম, যারা আমাদের মাইকন চ্যানেল ফলো করেন তারা জানেন, বাট স্পোর্টস শো পার্টিকুলারলি করতে পারছিলাম না, কারণ স্পোর্টস শোতে একটা সমস্যা বা কিছু ডিফিকাল্টিস থাকে আমার। সেটা হচ্ছে সুরজিৎ অন্য শহরে থাকে, তো ওর সাথে বসে সেইভাবে শো করা যায় না, কতগুলো জিনিস ঠিকঠাক হলে তবেই করা পসিবল হয়। যাই হোক, এবার বিষয় হচ্ছে আজকে এই প্রোগ্রামটা করতে এলাম কেন সেটা একটু বলার দরকার। কারণ আজকে সত্যি কথা বলতে আমরা খুব একটা কে ভালো খেললো কে খারাপ খেললো এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব একটা কথা বলতে আসিনি। এই শোটা করতে আসার প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক দিন ধরেই বেশ কিছু ডিফিকাল্টি চলছে এবং আমি প্রোগ্রাম করতে পারছিলাম না। আমাকে অনেকেই বলতো, আমার বন্ধু এক আধজন তারাও বলতো যে শোটা হচ্ছে না কেন বা কিছু, বাট আশা হচ্ছিল না। লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা আমরা কভার করেছিলাম আমি আর সুরজিৎ, সেটাতে ইন্ডিয়া ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, এবং এই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজে সাউথ আফ্রিকার কাছে একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া আর পারবে না, হেরে যাবেই, খেলা শেষ হয়ে গেছে। আজকে ঘটনাচক্রে আমি সুরজিৎকে যখন লিঙ্ক পাঠাচ্ছিলাম আজকের প্রোগ্রামের, আমি দেখছিলাম ওর হোয়াটসঅ্যাপে আমার লেখা শেষ মেসেজটা হচ্ছে শেষ। ও আমাকে লিখেছে যে এবার গেল, আর আমি লিখলাম শেষ। এই খেলাটা থেকে না আমি সত্যি বলছি, এই প্রোগ্রামটা যা আমরা আপলোড যখন করব তখন মানুষ তার এই ইন্ডিয়ার যে জেতা সেটার যে ইমোশান সেটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, একটা গোটা দিন চলে গেছে এবং মানুষ তাদের নিজের কাজে চলে যাবে, দিন এগিয়ে যাবে, দুনিয়া এগিয়ে যাবে। এই প্রোগ্রামটা করার কারণটা এইটা যে একটা দল, একজন ক্রিকেটার দেখিয়ে দিল যে এভাবে ফিরে আসা যায়। 2023-এর ফাইনালে যে ম্যাচটা গোটা ভারত তথা যারা ক্রিকেট প্রেমী মানুষ তারা বেশিরভাগ মানুষই মনে করেছিলেন ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যাবে, ইন্ডিয়া ওয়াজ আনবিটেন। সেই ফাইনালটা ইন্ডিয়া জিততে পারেনি, এবং আজকের এই ওয়ার্ল্ড কাপের পরে 3 জন রিটায়ার করেছে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এরা পার্সোনালি কি অ্যাচিভ করেছে এটা আমার বলার কিছু নেই, এটা সবাই জানে যারা ক্রিকেট ফলো করে। আজকের এই শোটা করার কারণ যে আমি ভাবতাম যে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে, কবে করব না করব কি করব। একজন ক্রিকেটার সে দেখিয়ে দিল যে তার অ্যাচিভ করার কিছু বাকি ছিল না। 2011 সালের ওয়ার্ল্ড কাপ সে জিতেছে, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সে জিতেছে, ইন্ডিয়াকে টেস্টের নাম্বার 1 করেছে, বাইরে ইন্ডিয়া জিতেছে তার ক্যাপ্টেন্সিতে, সব কিছু অ্যাচিভ করেছে। কিন্তু একটা জিনিস সে অ্যাচিভ করতে পারছিল না হয়তো, সেটা হচ্ছে যাওয়ার আগে একটা ভালো ফেয়ারওয়েল। এবং এই খেলাটা অ্যাকচুয়ালি আমাদের দেখিয়ে দিল যে এভাবে ফিরে আসা যায়। যেভাবে ইন্ডিয়া আনবিটেন এবারেও ছিল এবং ফাইনালে যেভাবে ইন্ডিয়া জিতেছে, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, ডিফিকাল্টিসকে ওভারকাম করা, ফাইনালে উইনকে অ্যাচিভ করা, এই পুরো বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আজকে আমাদের কথা বলার দরকার আছে। তাই আমার মনে হলো যে না, আজকের দিনে একটা প্রোগ্রাম করাটা উচিত। এবং তখন আমি সুরজিৎকে বললাম যে ও যদি অ্যাভেলেবেল থাকে। তো ফার্স্ট অফ অল সুরজিৎকে বলবো যে এই ওয়ার্ল্ড কাপ তুই কীরকম দেখলি এবং ফাইনাল নিয়ে তোর একটা ইমোশন বল আগে। না, সত্যি কথা বলতে এই ওয়ার্ল্ড কাপটা তো একদমই ফলো করিনি, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের ব্যথা এখনও বুকে ছিল, তো ফলোই করছিলাম না। আর টাইমিংটাও খুব যে ভালো ছিল তা না, সেটা ওয়ার্ল্ড কাপ হওয়ার জন্য বেশ রাত করেই হচ্ছিল ম্যাচগুলো, আর প্রত্যেকটা ম্যাচে বৃষ্টি, উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি নয়, সব ঠিক আছে, তো খুব একটা ফলো করছিলাম না। কিন্তু যখন জানলাম যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে, তো সেই ম্যাচটা আমি দেখেছিলাম, ওটাই বোধহয় একটা ম্যাচ। তারপরে আমি ডিরেক্ট অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার ম্যাচ দেখেছি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখে আমার মনে হয়েছিল এই টিমটা এত ভালো বল করছে কী করে, এত কম টোটাল ডিফেন্ড করে দিচ্ছে কী করে। তো সেটা দেখে সত্যি ভালো, হ্যাঁ এবার সত্যি কথা পিচ খুব বলিং ফ্রেন্ডলি ছিল, বাট তা সত্ত্বেও 120 রানের মধ্যে পাকিস্তানকে গুটিয়ে দেওয়া খুবই ট্রিমেন্ডাস একটা কাজ। সেটা পাকিস্তান ম্যাচে, আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেখলাম। তারপর থেকে সত্যি বলতে ফলো করিনি, কিছুই জানতাম না। আর তারপর থেকে হঠাৎ করে যখন অস্ট্রেলিয়ার সাথে খেলাটা আসে, আর যেই অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতে যায়,
তখন আমার ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে দিয়েছিল যে 2011 শুরু হয়ে গেছে। 2011-তে তো আমরা বোধহয় কোয়ার্টার ফাইনালেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। হ্যাঁ, তো সেইটা ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে দিল। তারপর থেকে আমি পুরো ফুল আমি ফলো করছিলাম। আর কালকের ম্যাচটা মানে আমি জানি না মানে পুরো কী করে লাস্ট 5 ওভারটা যে কী করে হলো, কী করে গেল, আমি তো মানে মন আবার সেই আগের 19শে নভেম্বর হয়ে গেছিলো। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া যেভাবে বোলিং করেছে এবং ফিল্ডিং, এত সুন্দর ফিল্ডিং, কিছু বলার নেই। এটা পুরোপুরি আমি বলবো পুরো টিম ম্যানেজমেন্ট খেটেছে। কারণ তুই যদি দেখিস লাস্ট একটা বছরে ইন্ডিয়া সবকটা ফরম্যাটে ফাইনাল খেলেছে, টেস্ট বল, ওয়ানডে বল, টি-20 তো হয়েই গেল, বাট ফল আসছিল না। আর সেটা আমরা আগের দিন পেলাম, খুবই ভালো হয়েছে। একদমই তাই। এবং আমার মনে হয় যে মানে যেভাবে এবং এই একটা রূপকথার গল্পের মতো হলো ব্যাপারটা। বিরাট কোহলি সারা টুর্নামেন্টে রান পায়নি, লাস্ট ম্যাচে বিরাট কোহলি রান পেলো। রোহিত শর্মা সারা টুর্নামেন্টে রান পেলো, লাস্ট ম্যাচে রান পেলো না, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন কাপ তুললো। এবং রাহুল দ্রাবিড়, যাকে আমরা মানে একজন মানে আদ্যপান্ত ভদ্রলোক বলি ক্রিকেটে, সেই ভদ্রলোক মানে তাকে আমার মনে হয় মানে কাপটা হাতে পাওয়ার পর রাহুল দ্রাবিড়ের যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশন আমরা কোনোদিন রাহুল দ্রাবিড়কে বোধহয় 100 বা 150 রান করেও দেখিনি, যেভাবে রাহুল দ্রাবিড়কে আমরা সেদিনকে দেখলাম। আমার মনে হয় যে ওভারঅল যদি তুই ইন্ডিয়ার পারফরমেন্স বলিস, আমি একটু টেকনিক্যাল কথায় আসবো, সেটা হচ্ছে 23-এর থেকে এইবারে তুই ভুল কিরম রেকটিফাই দেখলি? হ্যাঁ, তো দেখ, আমার মনে হয় না ওরা বেসিক্সে খুব একটা চেঞ্জেস করেছে। যেটা টিমের কোর ছিল সেটা সেমই ছিল, যেটা ওয়ানডেতেও ছিল, টি-20তে ছিল। বাট আমার মনে হয়েছে আমার ওয়ানডেতে টপ অর্ডার খুব ভালো পারফর্ম করছিল, ঠিক আছে, বাট টি-20তে মিডল অর্ডার খুব ভালো সাপোর্ট দিয়েছে। সেইটা আমি একটা চেঞ্জ দেখেছি, যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল না। ওয়ানডেতে যেরকম টপ অর্ডার না খেললেই মিডল অর্ডার বা লোয়ার অর্ডার ধরতে পারছিল না, বাট এবারের ওয়ানডে টি-20তে মিডল অর্ডার আর লোয়ার অর্ডার খুব স্ট্রং ছিল টপ অর্ডারের তুলনায়। হ্যাঁ, সেটা কি আমার মনে হয়, সেটা কি তোর মনে হচ্ছে সেটা কোনো প্ল্যান? মানে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা ওদের প্ল্যান ছিল। কারণ ওরা, তুই যদি 19 সাল থেকে দেখিস, 19-এও দেখবি যেদিনকে টপ 3 জন খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেদিনকে প্রায় 350 রান করেছে। যেদিনকে টপ 3 ফেল করে, তো 19-এ ওর KL রাহুল, রোহিত শর্মা আর বিরাট কোহলি টপ 3-তে ছিল। তো যেদিনকে এই 3 জন ফেল করে, সেটা শুভমান গিল হতে পারে, যে কেউ, সেখানে ইন্ডিয়া কোথাও গিয়ে চাপে পড়ছিল। এইবারে তুই যদি দেখিস প্রথমেই মানে প্রথম মোটামুটি 5 ওভারের মধ্যে বিরাট কোহলি আউট হয়ে যাচ্ছিল ম্যাক্সিমাম টাইম, এবং তারপরে যে মিডল অর্ডার এবং জাদেজা এবং অক্ষর প্যাটেলকে একসাথে খেলানো, আমার মনে হয় এই জায়গাটা ওরা ভীষণভাবে রেকটিফাই করেছে। যে আমাদের টপ অর্ডার যদি নাও থাকে, আমাদের 8 নম্বর অবধি ব্যাটিং আছে, তো আমরা মোটামুটি মানে একজনের 100 করার দরকার নেই, 5 জন মিলে যদি 25-30 রান করে তাহলেও রান হয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গাটা ওরা দারুণ ভালো অ্যাসিস্ট করেছে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় ইন্ডিয়ার বাইরে একমাত্র সাউথ আফ্রিকা সেই জায়গাটাকে খুব ভালো অ্যাসিস্ট করেছে। তুই যদি সাউথ আফ্রিকারও দেখিস, মিডল হেভি, কিন্তু ক্লাসেন বল, মিলার বল, বল তো মার্করাম বল, তো আমার মনে হয় সেই জায়গাটাকে ওরাও ভীষণভাবে করেছে। আর 3 জন রিটায়ার করলো, জাদেজা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। মানে আমার এই কথাটা এই জন্য আমার বলতে ইচ্ছা করছে, কারণ আমরা জানি 2011 সালের ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়া জেতে, তখন এটা বলা হচ্ছিল যে এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির টিম, যে টিমটা সৌরভ গাঙ্গুলি তৈরি করে রেখে গেছে, যারা সৌরভ গাঙ্গুলির মানে উত্তরসূরি হিসাবে, মানে মোটামুটি ইয়াং ব্রিগেড যারা ছিল, হরভজন সিং, জাহির খান, ধোনি, আশিস নেহরা, বীরেন্দ্র সেহবাগ, সবাই মোটামুটি এরাই ছিল, যুবরাজ সিং, তারাই ছিল। এইবারে আমার মনে হলো এটা হচ্ছে ধোনির টিম, ধোনির যারা উত্তরসূরি, যেমন ধর বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপকেও কিছুটা বলা যেতে পারে, কুলদীপও খেলেছে। তো আমার মনে হয় ক্যাপ্টেন্সিটা হয়তো খেলি, হ্যাঁ ক্যাপ্টেন্সিতে খেলে, আমি সেটাই বলছি, মানে এরা সব ওর আন্ডারে গ্রুম, ইভেন চাহেল যদিও খেলেনি। তো কোথাও কি তোর মনে হলো যে একটা মানে ধোনি এরা এন্ড হলো? না, ধোনির এরার থেকে আমার মনে হচ্ছে যে ধোনি ছাড়া যে আমরা জিততে পারবো না কাপ, সেটার এন্ড হলো আমার সবথেকে বড় মনে হয়। 2013-র পর থেকে ধোনি ছিল না তো কাপও ছিল না, কাইন্ড অফ এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। আর এই টিমটার দিকে তাকালে এটা তো সত্যি কথা যে রোহিত শর্মাকে যে মানে রোহিত শর্মা আগে কিন্তু 2012-13-তে সেই ফর্মে ছিল না, আমরা সবসময় ট্যালেন্টেড রোহিত শর্মা বলে ডাকতাম, আমার মনে আছে। কিন্তু সেও সেইভাবে ফর্মে ছিল না, ও মিডল অর্ডারে খেলতো, মিডল অর্ডার থেকে ধোনি পুশ করে ওকে টপ অর্ডারে আনে, তারপর থেকে আমরা সেই আসল এখনকার রোহিত শর্মাকে দেখতে পেয়েছি।
আর বিরাট কোহলি তো বরাবরই কী বলবো টপ ব্যাটসম্যান ছিল। আর ধোনির আন্ডারে ও ক্যাপ্টেন্সির ব্যাপারে খুব ভালো গ্রুমড হয়েছে। আর জাদেজা তো মানে আর কিছু বলার নেই, মানে সিএসকে মানেই জাদেজা। আর সেখান থেকে আমার মনে হয় জাদেজা আরও বেশি গ্রুমড হয়েছে এবং কীভাবে ফিনিশ করতে হয় গেম। আর সেই জাদেজাও নেই, এবারে রোহিতও নেই, কোহলিও নেই। তো সত্যি আমি জানি না ক্রিকেট দেখতে বসে আমি কাকে দেখবো, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি এদেরকে দেখেই খেলা দেখা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি তা নয়, আমি হয়তো সৌরভ সচিনকে দেখে খেলা শুরু করেছিলাম, হ্যাঁ তাই হবে। কিন্তু যখন আমি নিজে খেলতে শুরু করেছি তখন এরাই ছিল আমার কাছে idol। অ্যাকচুয়ালি এটা না আমার এখন মনে তারাও হচ্ছে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমার না এটা একটা খুব মনে হলো, কারণ আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমি 97 থেকে মোটামুটি খেলা দেখা শুরু করেছি, তখন আমাদের একটা ছিল যে সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, এরা আমাদের আগে থেকে অলরেডি, মানে আমাদের খেলা দেখা যবে থেকে আমাদের শুরু হয়েছে তার আগে থেকে এরা খেলছে অলরেডি। তো কোথাও গিয়ে এরা আমাদের বলতে পারিস অনেকটা গার্জেনের মতো ছিল, যে ঠিক আছে বাড়ির বড়দের দেখে বড় হচ্ছে। কিন্তু আমার মনে হয় কোহলি, রোহিত শর্মা, জাদেজা, এরা আমাদের এজ গ্রুপের মোটামুটি, আমাদের থেকে কেউ 2 বছরের বড়, কেউ 3 বছরের বড়। তো কোথাও গিয়ে এদের সাথে বোধহয় আমরা অনেক বেশি রিলেট করতে পারি, যে সারাটা এরা এদের যখন এরা এদের 25 বছরে আছে তখন আমরাও আমাদের যৌবনে, এরা এদের 30-এ আছে তখন আমরা। আমার মনে হয় যে এই জায়গাটা কি কোথাও, মানে আজকে আমার এটা তুই যেটা বলেছিস সেটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে, যে সচিন যখন রিটায়ার করেছিল তখন হ্যাঁ ডেফিনেটলি গ্রেটেস্ট অফ অল টাইম, যা রান করেছে, যতদিন খেলেছে, ডেফিনেটলি তার কোনো তুলনা হয় না। কিন্তু কোহলির সাথে আমার মনে হচ্ছে, বা শর্মার সাথে আমার মনে হচ্ছে আমরা অনেক বেশি রিলেট করতে পারছি, যে এরা চলে গেল একদম। আর এদের যাওয়ার স্টেজটাও আমি বলবো খুবই ভালো। ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতিয়ে এরমভাবে রূপকথার retire করা গল্পের মতো। অনেকেরই ভাগ্যে হয় না, হ্যাঁ অনেকেরই ভাগ্যে হয় না। এক্স্যাক্টলি। আমার তো খুবই ভালো লেগেছে এভাবে retire করা। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় অ্যাজ কোচ কাপ নিল 2007-এ, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন ছিল 2003, 99, 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে। কিন্তু রাহুল দ্রাবিড় ক্রিকেটার হিসাবে, মানে প্লেয়ার হিসাবে সেই সৌভাগ্য রাহুল দ্রাবিড়ের হয়নি। কিন্তু রাহুল দ্রাবিড়ের জন্য এটা কতটা জরুরি বলে তোর মনে হলো? হ্যাঁ, তো দেখ রাহুল দ্রাবিড়ের আমি যতদূর জানি উনিও ছেড়ে দিচ্ছেন হ্যাঁ, কোচ, হ্যাঁ, ইন্ডিয়ার last কোচ assignment হিসেবে। ছিল। তো ওনার কাছেও এটা লাস্ট ম্যাচ। হুম। তো 4টে প্লেয়ার, মানে 3টে প্লেয়ার একটা কোচের লাস্ট হ্যাঁ। ম্যাচ ছিল এটা। তো লাস্ট ম্যাচে এভাবে একটা রিওয়ার্ড পাওয়া টিমের কাছ থেকে, তো রাহুল দ্রাবিড়ের কাছে এটা খুবই বড় ব্যাপার। আর উনি এর আগে বোধহয় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, মানে অ্যাজ এ কোচ পেয়েছেন। তারপর থেকে উনি সিনিয়র টিমের কোচ হয়েছেন। কারণ তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি মনে করি খুবই ভালো কোচিং করিয়েছেন। মানে এই টিমটা আগে আমার মনে হয়েছিল খুব হঠাৎ করে খুব বলাররা খুব মানে পেস বলার ডিপেন্ডেন্ট হয়ে গেছে, স্পিনাররা সেভাবে উঠে আসছিল না। বাট রোহিত শর্মার আমলে আমি দেখেছি স্পিনাররাও সেভাবে প্রাধান্য পাচ্ছে। তো সেটা মনে হচ্ছে একটা দ্রাবিড়ের এফেক্টও ছিল, যেভাবে বোলারদের গ্রুম করা। এবং কোহলি যেরকম 2021-22-এ হঠাৎ করে ফর্ম হারিয়ে ফেলেছিল কোভিডের পরে, সেই কোহলি ফিরে আসা। তারপর থেকেই দেখ আমাদের টিমের, মানে ইন্ডিয়ান টিমের সবকটা আইসিসি ট্রফিতে ভালো পারফর্ম করতে শুরু করে, যেটা থেকে কোহলি ব্যাক করেছে ফর্ম। তো হ্যাঁ, দ্রাবিড়ের তো অবভিয়াসলি পুরো ক্রেডিট আছে এর পিছনে। কোহলি, বিরাট কোহলি সত্যি কথা বলতে কত বড় প্লেয়ার, বা রোহিত শর্মা কত বড় প্লেয়ার, সেটা তো এখানে বসে বলার কিছু নেই। মানে আমরা এটা নিয়ে কিছু বলতে পারি না, আমরা শুধুমাত্র দেখবো। আজকে যখন নেই কোহলি, নেই শর্মা, নেই, যদিও তারা 1 ডে টেস্ট ম্যাচ খেলবে, এবং এরা এমন প্লেয়ার, এদেরকে মানে যে কোনো ফরম্যাটেই মানুষ দেখবে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি একটা কথা তোকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আগামী দিনে তুই ক্যাপ্টেন হিসাবে কাকে দেখছিস টি-20-তে? কোন ফরম্যাটে? টি-20-তে আমার তো মনে হয় পান্ডিয়াই ক্যাপ্টেন হবে। পান্ডিয়া। কারণ পান্ডিয়াকে আমার মনে হয় সেই ক্রেডিবিলিটি মানে ওর আছে টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমি মনে করি পান্ডিয়া ক্যাপ্টেন হবে। পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়া উচিত। হ্যাঁ, এটা একটা ব্যাপার, ডেফিনেটলি পান্ডিয়ার ক্যাপ্টেন। তোর কি মনে হয় কে এই টিমকে লিড করবে? দেখ, সিনিয়রিটির জায়গা থেকে বললে পান্ডিয়া ডেফিনেটলি হবে। পান্ডিয়া ছাড়া তো এখন এই মুহূর্তে সিনিয়র প্লেয়ার কেউ নেই। এবং এই যে উইনিং স্কোয়াডের মধ্যে, যদি মানে উইনিং স্কোয়াডের থেকে আমার যেটা ধারণা তাদের মধ্যেই কেউ হবে। এবার যেহেতু জাদেজা চলে গেল, জাদেজা সিএসকের ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু জাদেজা খুব আমার ক্যাপ্টেন্সি মেটেরিয়াল মনে হয় না। এবারে হার্দিক পান্ডিয়া, যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের রেজাল্ট ভালো না, সেটার অনেকগুলো কারণ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমার বরাবরই মনে হয়েছে পান্ডিয়ার ক্যাপ্টেন্সি, মানে পান্ডিয়া ইজ আ ক্যাপ্টেন মেটেরিয়াল। মানে পান্ডিয়া ক্যাপ্টেন্সি করতে পারে, সেটা গুজরাটের 2 বছরে পান্ডিয়া দেখিয়েছে। এবং আমার একটা জায়গায় কোথাও গিয়ে যেটা মনে হয় যে পান্ডিয়া, যেটা আমি বলছিলাম যে ধোনির টিম, ধোনির এই টিমে কিন্তু পান্ডিয়াও ছিল।
মানে ধোনিও পান্ডিয়ার আন্ডারে খেলেছে, সুতরাং আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে পান্ডিয়ার মধ্যে একটা, না পান্ডেও ধোনির রান। হ্যাঁ, তো পান্ডিয়া কোথাও একটা আমার মনে হয় ওর ওর না মাথা ঠান্ডা থাকে সিচুয়েশানে, ও কম্পোজড, অনেক কম্পারেটিভলি অনেক বেশি কম্পোজড। আমার অন্য কাউকে আমি এই মুহূর্তে দেখছি না, যদিও যদি এখানে জাদেজা, রোহিত শর্মা, বিরাট কোহলি চলে যায়, ডেফিনেটলি শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল চলে আসবে, হয়তো সঞ্জু স্যামসাংও চলে আসবে, কিন্তু আমি কাউকেই ক্যাপ্টেন হিসাবে দেখি না, মানে সেটা শুভমান গিলই বল, সঞ্জু স্যামসানই বল, আমি দেখি না। যদিও জানি না পরবর্তী ক্ষেত্রে তারা ইভলভ করে যেতেই পারে, বাট যাই হোক। আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার জন্য মানে এটা এমন একটা খেলা হলো যেখানে সাউথ আফ্রিকা ফাইনাল হেরেছে, কিন্তু আমাদের কোথাও গিয়ে সাউথ আফ্রিকার প্রতি একটা সিম্প্যাথি আছে। সাউথ আফ্রিকা থ্রু আউট খুব ভালো খেলেছে, সাউথ আফ্রিকা ওয়াজ আনবিটেন, ফাইনালেই প্রথম হারলো কোথাও। এবং একটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এর আগে বোধহয় 8বার সেমিফাইনালে উঠেছে, কোনোবার ফাইনালে ওঠেনি। সাউথ আফ্রিকা প্রথম ফাইনাল খেললো, এই একটা ব্রেক দ্য শ্যাকেল যেটাকে বলে, এটা সাউথ আফ্রিকার ক্ষেত্রেও হলো। তুই কিভাবে ওভারঅল সাউথ আফ্রিকার টিমটাকে দেখিস এবং ওদের জার্নিটাকে দেখিস? দেখ, সাউথ আফ্রিকাকে তো আজ থেকে দেখছি না, মানে পলক, তারপরে জ্যাক ক্যালিস, এদের আমল থেকে ডেল স্টেইন, ওরা বরাবরই একটা ভালো টিম নিয়ে আসে, বাট কোনোদিনও ফাইনালে খেলতে পারে না। সেমিফাইনাল অব্দি তুই যেরকম বললি 8বার সেমিফাইনাল, ওখানেই আটকে যায়। সেই গন্ডিটা পেরোনো আমার মনে হয় এটা খুবই একটা বড় ব্যাপার। আর আমার মনে হয় এই টিম, দেখ সাউথ আফ্রিকা তো অবভিয়াসলি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেগুলো ম্যাটার করে না। সিনিয়র টিম কোনোদিনও জিততে পারেনি। আর এইভাবে যে উঠলো এটা খুবই ভালো ব্যাপার, মানে এরপরে আশা করি সাউথ আফ্রিকা খুব ভালো করবে, কারণ তুই যদি দেখিস এদের টিমটা কিন্তু খুবই ভালো। ডিকক হয়তো বেরিয়ে যাবে, ডিককের বোধহয় এটা লাস্ট, কিন্তু হ্যাঁ, কিন্তু ক্লাসেন বল বা আমার ম্যাকরামের বলিং ব্যাটিং খুবই ভালো লাগে। তো এই পুরো টিমটা কিন্তু রেডি, এই টিমটা কিন্তু যে কোনো টিমকে ফেলে দিতে পারে যে কোনো সময়। কালকে জাস্ট ওদের দিন ছিল না, কারণ মাত্র 30 বলে 30 রান ইজিলি হয়ে যায় হাতে যখন 5 উইকেট, কিন্তু দিনটা ওদের ছিল না, জাস্ট সেটাই, আর কিছু। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, 26-এ আবার ওয়ার্ল্ড কাপ আছে, 2 বছর মোটামুটি টাইম আছে। ট্রফিতে কি হবে জানি না, কারণ ও তো পাকিস্তানে যাবে কিনা তাই জানি না। হ্যাঁ, তো যেটা না, অনেকগুলো আবার কনস্পিরেসি থিওরিও এসছে। ইন্ডিয়ার বলে চিপ লাগানো ছিল, সেটা তো আগের বারে কনস্পিরেসি থিওরি ছিল, ইন্ডিয়ার বলে চিপ লাগানো ছিল। এবারে ছিল হচ্ছে, এবারে কনস্পিরেসি থিওরিগুলো দাঁড়া তোকে বলছি, এবারে কনস্পিরেসি থিওরিগুলো ছিল হচ্ছে, একটা ছিল হচ্ছে ইন্ডিয়ার পিচে সুইং কী করে হয়, বল টেম্পার করছে ইন্ডিয়ার বলে বেশি, মানে ইন্ডিয়ার বোলাররা বেশি সুইং করছে, কী করে সম্ভব, এটা বল টেম্পার হচ্ছে। আরেকটা হচ্ছে যে ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য সাউথ আফ্রিকা হেরে গেল। এটা এই ম্যাচ কী করে হারে, না সরি, সূর্যা কুমার যাদব যে বলটা ক্যাচ নিয়েছে ওটাতে নাকি বাউন্ডারি দাগ সরানো ছিল। তো এই ধরনের, তো এগুলো না হলে মজা লাগে না, হ্যাঁ, এগুলো না হলে মজা লাগে না, এটা ঠিকই আছে, তো সেটাও চলবেই। তবে আমি একটা কথা বলবো, না তবে আমি আরেকটা টিম নিয়ে কথা বলতে চাই, আফগানিস্তানে, কারণ ওরা কত 10 বছর হয়েছে হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। শুধু 10 বছর হয়েছে না, মানে আমি তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে ওরা 10 বছর আগে যখন ক্রিকেট খেলছিল, 10-12 বছর আগে, তখন ওরা গ্রেড 5-এ ছিল। গ্রেড 5 মানে ওরা তখন অ্যাসোসিয়েটও নয়, মানে অ্যাসোসিয়েট নেশনগুলো হচ্ছে ধর এই যে যারা এই উগান্ডা, পাপুয়া নিউ গিনি যেগুলো দেখছি, সেগুলো হচ্ছে গ্রেড 2-3 টাইপের। গ্রেড 2-তে বোধহয় পরে হচ্ছে জিম্বাবুয়ে, গ্রেড 3-তে পরে হচ্ছে নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বা কিনা কি বলে, এগুলো 2-তে পড়ে। মানে 5 মানে আমি তোকে বলছি কারা, ধর মানে জার্মানি ধর, বা ধর জার্সি টিমের নাম শুনবি না, মানে জার্সি বলে একটা দেশ আছে তাই অনেকে জানে না, সেই জার্সি মানে এদের সাথে খেলেছে গ্রুপ 5-এ, তখন এটা এদের সাথে খেলেছে, এবং এদের নিজেদের মাঠ নেই, এরা সব দুবাইতে থাকে, মানে শারজায় থাকে, ওখানেই এদের বাড়ি, ওখানেই প্র্যাকটিস করে। কখনো কখনো ইন্ডিয়াতে সেই লখনৌতে, নয়ডাতে খেলে। সেইখান থেকে মানে লাস্ট 10 বছরের যদি ওদের জার্নি দেখিস, আমি তোকে বলছি, মানে এটা যদি কোনো সিনেমায় দেখানো হয়, লোকে বলে যে এটা ফেক, এটা এইসব হয় না, এগুলো সিনেমাতেই সম্ভব, এটা রিয়েল লাইফে হয়েছে বলে আমি তোকে বলছি। লাস্ট 10-12 বছর, এবং মোহাম্মদ নাবি যে ওদের প্লেয়ারটা, সেটা তার একটা রেকর্ড হচ্ছে, সে আজ অবধি কোনো দিন আফগানিস্তানের কোনো খেলা মিস করেনি। ওরা 2000 বোধহয় 10-11 সাল থেকে খেলছে, তখন গ্রেড 5 খেলতো, আজ ওরা গ্রেড 1-এ না, মানে গ্রেড 1 শুধু নয়, সেমিফাইনাল খেললো। তো ঠিক
মানে আমার তো খুবই ভালো লেগেছে আফগানিস্তানের এবারে জার্নি, মানে অস্ট্রেলিয়াকে, যে অস্ট্রেলিয়া মানে ইভেন ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে প্রায় বেকায়দায় ফেলে দিয়েছিল, শুধুমাত্র ম্যাক্সওয়েল বাঁচিয়ে দিয়েছিল এই ম্যাচটা। সেটা না হলে হয়তো আমরা ওডিআই জিততেও পারতাম, অস্ট্রেলিয়া যদি না উঠতো। হ্যাঁ, কিন্তু এবারে তো অস্ট্রেলিয়াকে পুরো একদম কী বলবো, একদম বিদায় করে দিল একা হাতে। তো আমার খুবই ভালো আমার লেগেছে। যেটা মনে হয় জানিস তো, এবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে না আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো টিম, আফগানিস্তানও কিছুটা, দুটো টিম না আমার মনে হয় পিচকে সবচেয়ে ভালো অ্যাসিস্ট করেছে। ইন্ডিয়া 1 নম্বর, সাউথ আফ্রিকা 2 নম্বর, যারা না পিচকে অ্যাসিস্ট করেছে। তুই যদি দেখিস এদের প্রত্যেকেরই মিডল অর্ডার হেভি এবং এদের স্পিন ভালো। তুই যদি একদম। সাউথ আফ্রিকার ক্ষেত্রে দেখিস, খুব আনলাইক সাউথ আফ্রিকা, ওদের কেশব মহারাজ, শামসি, যে ওদের যে ভালো স্পিনার, আমার মনে হয় সেই জায়গাতে আমার মনে হয় বিশেষ করে এশিয়ান টিম যারা ধর আচ্ছা এই সিরিজটা কি শ্রীলঙ্কা খেললো? না, শ্রীলঙ্কা ছিল, শ্রীলঙ্কা কবে ছিল, আউট হয়ে গেল রে ওরা? হেরে হেরে গেছে ওরা, ওরা হেরে বাড়ি চলে গেছিল প্রথম রাউন্ডেই না বোধ হয়? হ্যাঁ, ইউএসএতেই বাড়ি চলে গেছে। হ্যাঁ, ইউএসএতে। ওয়েস্ট ইন্ডিজ আসেনি ওরা। আচ্ছা 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 আচ্ছা, শ্রীলঙ্কা ছিল না। শ্রীলঙ্কার খেলা দেখলামও না ঠিকই, কখন কখন খেলা হয়েছে লক্ষ্য করিনি। তো মানে তো গ্রুপ ওয়েটে কে গেছিল? বাংলাদেশ ছিল, ইউএসএ ছিল, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কে গ্রুপ নিউজিল্যান্ড। এতে? গ্রুপ এইটে এগুলো ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আছে। না না, গ্রুপ 8-এ তো হ্যাঁ, আমার মনে হয় না 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 না, ওখানে তো সুপার 8 হয়েছে, মানে সুপার 10 হয়েছে বোধ হয়, 5-5 Super করে 8, দুটো হ্যাঁ। দিন, নাকি 4-4 করে দুজন? আচ্ছা, সুপার, হ্যাঁ, না আমার 4-4 করে দুটো না ছিল। না 4-4 না, 5-5 করে হবে, 3টে করে ম্যাচ খেলেছে তো। আচ্ছা, ইন্ডিয়া ছিল একটা গ্রুপে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ আর আয়ারল্যান্ড বোধহয় ছিল। না সরি, হ্যাঁ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, চারটে দল, 4-4 গ্রুপ 8। চারটে করে? হ্যাঁ, আর ওদিকে আটটাই ছিল, হয়েছে। হ্যাঁ ওদিকে ছিল হচ্ছে আটই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই সরি ওদিকে ছিল হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, না না আসলে আমাদের সাথে ছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড ছিল, না না না, নিউজিল্যান্ড ছিল। সেকেন্ড রাউন্ডে ওঠেনি, নিউজিল্যান্ড আউট হয়ে গেছিল। সেকেন্ড রাউন্ডে উঠেছিল হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আর বল ভুলে গেছি, না না, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ থাকবে, ইউএসএ, হ্যাঁ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ 3টে, আর হচ্ছে বোধহয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 4, হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ 4, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, 4টে দল ছিল। তাহলে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান এরা প্রথম রাউন্ডেই ইউএসএ থেকেই বাড়ি চলে। আমার কিন্তু মনে হচ্ছে শ্রীলঙ্কা এই সিরিজটা খেলেনি, শ্রীলঙ্কা সেই ব্যান ফ্যান ছিল না, শ্রীলঙ্কা আসেনি, ইউএসএতেও খেলেনি, হতে পারে শ্রীলঙ্কা খেলেনি। আমি তোকে বলছি শোন, কারণ নিউজিল্যান্ড হেরেছে আমার মনে আছে, আমি খুব খেলা দেখিনি কিন্তু কিছু খেলা ফলো করেছি। নিউজিল্যান্ড হেরেছে, না এবারে তো খুবই কম, আয়ারল্যান্ড খেলেছে, বোধহয় স্কটল্যান্ডও খেলেছে, প্রচুর টিম ছিল এবারে। হ্যাঁ এবার তো উগান্ডা, পাপুয়া নিউগিনি সব খেলেছে, শ্রীলঙ্কা ছিল না। শ্রীলঙ্কা থাকলে না, শ্রীলঙ্কা ছিল না, শ্রীলঙ্কা ছিল না কেন জানিস? আমি বলছি তোকে, ওই যে কোন একটাতে সেই প্রথম রাউন্ডে বোধহয় সেই হেরে গেল না, অ্যাসোসিয়েট টিমের কাছে হেরে গেল না, তারপর থেকেই তো বোধহয়, ও না সেটা বোধহয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সরি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বোধহয় শ্রীলঙ্কা নেই, কারণ 10টা টিমের মধ্যে বোধহয় শ্রীলঙ্কা পড়ছে না, নাকি 8টা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না, টপ 10 টপ 10-এ বোধহয় নেই, এরকম একটা কি গল্প হয়ে গেছে, শ্রীলঙ্কার এখন চাপ আছে। এটা গেল একটা বিষয়। আর ওভারঅল তো বললাম, আফগানিস্তানের সম্বন্ধে কথা উঠলো। আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ওভারঅল তুই ইংল্যান্ড যারা এত ব্যাসবল নিয়ে কথা বলেছিল, ইংল্যান্ডের সিরিজটা তুই কেমন দেখলি? ইংল্যান্ডের সিরিজ না, না না, মানে ইংল্যান্ডের এই গোটা সিরিজে, মানে ওয়ার্ল্ড কাপ সিরিজে ইংল্যান্ডকে কেমন দেখলি? আচ্ছা, না ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল অ্যাকচুয়ালি, মানে 2022-এ তো ওরাই জিতেছিল, ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাট চ্যাম্পিয়নের মতো আমি খেলা দেখিনি সত্যি কথা বলতে। কোথাও কি তোর মনে হচ্ছে, মানে আমি আমার একটা জিনিস জানিস তো মনে হচ্ছে কোথাও, যে ইংল্যান্ড বোধহয় স্পিনটা না, যতই ওরা বলুক ওরা স্পিনটা কিন্তু বুঝতে পারছে না, যেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া যেভাবে ইভলভ করেছে, ইংল্যান্ড বোধহয় পারলো না। না এটা তো ঠিকই কথা, কারণ তুই দেখবি যে ম্যাচটা ইন্ডিয়া খেললো ইংল্যান্ডের এগেনস্টে, মানে অক্ষর বোধহয় 3টে নিয়ে গেল, কুলদীপ বোধহয় 4টে নিয়ে গেল, বা এরকম কিছু একটা, 6-7টা উইকেট বোধহয় স্পিনারই নিয়ে নিয়েছিল ইংল্যান্ডের। তো স্পিনটা সত্যি ওভাবে, মানে যেরকম ক্লাসেনকে আমি স্পিন খেলতে দেখছি আগে, বা আগেও দেখেছি, ক্লাসেন রিয়েলি স্পিন খুব ভালো খেলে, খুবই ভালো খেলে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পুল করে ছয়গুলো, তারপরে লগনের ওপর দিয়ে ছয়, খুব সুন্দর, মানে ক্লাসেনের মতো আমি এত ভালো স্পিন খেলতে কাউকে দেখিনি।
মানে মানে এই প্লেয়ারদের মধ্যে, সেনা প্লেয়ারদের মধ্যে। কিন্তু সত্যি ইংল্যান্ডের তো একটা লেগ স্পিনের একটা তো প্রবলেম আছেই, বা তুমি বলো যেটা ফিঙ্গার স্পিনের তো একটা প্রবলেম আছে। অফ স্পিন বোধহয় ওরা তাও খেলে দেবে, বাট ফিঙ্গার স্পিনের তো ওদের একটা প্রবলেম দেখতে পাই। এটা একটা আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে পাকিস্তান সেকেন্ড রাউন্ডে উঠতে পারেনি। পাকিস্তানকে তুই কেমন দেখলি ফার্স্ট রাউন্ডে? যদিও তুই, আমি জানি না তুই কতটা পাকিস্তানকে ফলো করেছিস, বাট আমি খুব একটা ফলো করিনি, বাট আমি জানি ইউএসএর এগেনস্টে পাকিস্তান হেরেছে, ইন্ডিয়ার এগেনস্টে তো হেরেইছে, আর ইউএসএর এগেনস্টে হেরেই ওরা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। কিছু বলার নেই, মানে কী বলবো, ইউএসএ তো টিম খুব একটা মানে অ্যাকচুয়ালি ইউএসএতে পিচটা আমি ঠিক কিছু রিড করতে পারি না না, ইউএসএ পিচ বাজে, আন্ডার প্রিপেয়ার্ড পিচ। হ্যাঁ, ঘাসও এত বড় বড়, বল গড়ালে যায় না। ইউএসএ আন্ডার প্রিপেয়ার পিচ, এবং এটা সত্যি কথা বলতে এটা আইসিসিকে বুঝতে হবে যে মানে গ্লোবাল স্পোর্টস করতে গিয়ে আন্ডার প্রিপেয়ার পিচে খেলিয়ে কোনো লাভ নেই। মানে সত্যি কথা বলতে গেলে বল হাফ পিচে পড়ে বল পায়ের কাছে আসছে, বল উঠছে না। মানে আমার মনে আছে এটা আমাদের ইন্ডিয়াতেও অনেক সময় হয়েছে, কলকাতাতে হয়েছে এক সময়, সেই পেলে বোধহয় এসেছিল নাকি পেলেই বোধহয় এসেছিল, সেই এসে মাঠের একবার এপার থেকে ওপার কি দৌড়ালো, ব্যাস হয়ে গেল। তারপর মেসি একবার এসেছিল। সত্যি কথা বলতে মেসির লেভেলের পিচ না বানালে, মাঠ না বানালে মেসির পারফরমেন্সও দেখা যাবে না। মানে আমি এই কথাটা সবসময় বলি যে মানে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড, মানে কি বলবো, মানে শুধুমাত্র ওই কী বলে প্রসেসর বড় করে বা র্যাম বাড়িয়ে লাভ নেই। গ্রাফিক্স কার্ড ভালো না থাকলে মানে ইউজার ইন্টারফেস ভালো হবে না। তো সোজা কথা, আন্ডার প্রিপেয়ার পিচ, এবং সত্যি বলছি ইন্ডিয়া ভালো খেলেছে, নো ডাউট। কিন্তু ইউএসের খেলা আমি কয়েকটা দেখেছি, মানে সত্যি ইউএসের পিচে আমি খেলা দেখেছি, খুবই খারাপ পিচ। আর আরেকটা জিনিস আমার মনে হয়, সেটাও এখানে আলোচনা করার দরকার আছে, সেটা হচ্ছে যে এটা আইসিসিকেও ভাবতে হবে যে কোন সময় টুর্নামেন্টগুলো রাখবো। ম্যাক্সিমাম বৃষ্টিতে হচ্ছে দেশে, বিভিন্ন দেশে তখন মনসুন থাকে। আইসিসির যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় সেটাও তাই, বৃষ্টি হয়। অর্ধেক খেলা, এখন 5টা টেস্ট ম্যাচ হয়, একটা ওয়াশ আউট হলো বা একটা দিন বা দুটো দিন ওয়াশ আউট হলো, সেটা মানে সেটা একরকম বিষয়, তাতেও রেজাল্ট এফেক্টেড হয়, নো ডাউট। কিন্তু আমার মনে হয় সেটা একরকম। কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমরা দেখি জুন মাসে খেলা হয়, সেই সময় বৃষ্টি হয় ইংল্যান্ডে, অর্ধেক খেলা হয় না, 5 দিনের 2.5 দিন খেলা হয় না, 2 দিন খেলা হয় না। এবং ইউএসএতেও তাই দেখলাম। এখন ওয়েস্ট ইন্ডিজ, এবং যখন আমরা এটা রেকর্ড করছি তখন ওয়েস্ট ইন্ডিজে আমি খবর পেলাম ইন্ডিয়ান টিম এই মুহূর্তে আটকে আছে বারবেডোসে, তার কারণ ওখানে হ্যারিকেন মানে ঝড় আসছে, মানে ঝড় হয়েছে, টার্মিনাল বন্ধ, সব প্লেন ফেন উড়বে না। তো মানে ওয়েস্ট ইন্ডিজে বর্ষায় খেলিয়ে কোনো লাভ নেই আমার মতে, এই গ্লোবাল টুর্নামেন্টগুলো খেলিয়ে কোনো লাভ নেই। কারণ ফুটবল এমন একটা টুর্নামেন্ট যেটা বৃষ্টিতে হয়, ক্রিকেট বৃষ্টিতে যখন খেলা সম্ভব নয় তখন এটাও তাদেরকেও বুঝতে হবে। এবং ইউএসের যে পিচ ছিল সত্যি আনফর্চুনেট, কিছু বলার নেই। আর তোর আমার মনে হয় তুই যে টাইমিংয়ের কথা বলছিস তার জন্য আইপিএলও দায়ী, কারণ আইপিএলের টাইমিং চেঞ্জ করতে চায় না ইন্ডিয়া, আর তার জন্য বাকি টুর্নামেন্টগুলো সাফার করে। আমি তো বারবারই বলছি সব কিছুর, এটা আইপিএলকেও বুঝতে হবে, এটা সবচেয়ে বড় কথা এটা আইসিসিকে বুঝতে হবে যে এই যে আমরা বলছি মানি স্পিন তখনই হবে যখন মানুষ যখন খেলাটা দেখতে পাবে। এবং এটা মাথায় রাখতে হবে যে একটা ক্রিকেট ম্যাচ শুধুমাত্র মাঠে লোকে দেখতে গেল না, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু ঠিক আছে, আমি মাঠে দেখতে পেলাম না, বাড়ি বসে দেখে নেবো, এটা সেরকম ব্যাপার নয়। এটা মাথায় রাখতে হবে যে মাঠে যদি পাবলিক যেতে না পারে সে খেলাটা হচ্ছে না। আর খেলাটা না হলে ব্রডকাস্টিংয়েরও লস, ব্রডকাস্টারদের লস, কোটি কোটি টাকা দিয়ে ব্রডকাস্টিং হচ্ছে সেখানে তাদেরও লস। দেশের বিদেশের মানে বিভিন্ন দেশের মানুষ আসছে, এবং এই খেলে আলটিমেটলি কোনো লাভ নেই। মানে তুই বল না, 50 ওভার, আজকে 20 ওভারের ম্যাচ হচ্ছে সেটা আলাদা কথা, 50 ওভারের ম্যাচে তুই 25 ওভার মাত্র দেখতে পেলি। একটা মানুষ 6 ঘন্টার একটা প্রোগ্রাম দেখবে বলে বেরিয়ে এসে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রোগ্রাম দেখে চলে এলো। এটা সবাইকেই বুঝতে হবে। মানে যেমন ধর আমরা জানি ডিসেম্বরে এইবারে অস্ট্রেলিয়া ট্যুর আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে যাবে, আমরা সবাই অপেক্ষা করে আছি। এরপরে যে ডিসেম্বর তো খুবই ভালো সময় অস্ট্রেলিয়া, এক্স্যাক্টলি, মানে এটা তো আমাদেরকে সবাইকে বুঝতে হবে না যে ধর আজকে এরপরে কিন্তু ইন্ডিয়া জিম্বাবুয়েও যাবে, আয়ারল্যান্ডেও যাবে, কিন্তু সেই খেলাগুলো কজন লোক দেখবে? কেউ দেখবে না। আসল খেলাটা কিন্তু লোকে বসে আছে। মানে এখন যদি তুই মেন্টালি দেখিস, ইভেন নিউজিল্যান্ড বোধহয় ইন্ডিয়াতে আসবে, টেস্ট খেলা হবে নাকি 5টা ওয়ানডে হবে, এই T20 হবে, কী হবে, আলটিমেটলি কিন্তু এখন থেকে লোকে বসে আছে ওই ডিসেম্বর মাসের জন্যে। ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুর আছে যেখানে লোকে দেখবে। তো সেইখানে যদি তুই 4টে টেস্ট ম্যাচের সিরিজ খেলতে গিয়ে 2খানা বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে যায়, তো আলটিমেটলি তো তোর খেলা কোথাও যাচ্ছে না। এটা একটা জিনিস মানুষকে মাথায় রাখতে হবে। এবং
সত্যি বলতে যে আমরা যেমন ধর এখন বিরাট কোহলি হয়তো টেস্ট ম্যাচটা ডেফিনেটলি খেলবে, বিরাট কোহলিকে আমরা এখন আর টি-20-তে দেখতে পাবো না, তো আমরা বিরাট কোহলিকে যতটা পারি দেখার চেষ্টা করব। তো সেই জায়গাগুলো আমার মনে হয় একটু ঠিক হওয়ার দরকার আছে, সেই জায়গাটাও একটা ইম্পর্টেন্ট। তবে যাই হোক, এবার এখনও অবধি আমরা চ্যাম্পিয়ন এবং এটা একটা বড় ব্যাপার। আর বল, আর তোর কিছু বলার থাকলে। বলার বলতে খুব একটা কিছু নেই, কিন্তু মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মানে খুবই ভালো লাগলো। মানে মানে ডিফিকাল্ট পিচ ছিল। হ্যাঁ, দেখ, হ্যাঁ। আমরা তো সবসময় আইপিএলে দেখে এসেছি 200-250 হয়েই যাচ্ছে, বাট ডিফিকাল্ট পিচে এভাবে ম্যাচ বের করা না খুব ভালো লাগে দেখে। মানে মনটা খুশি হয়ে যায় যে এরকম ডিফিকাল্ট কন্ডিশন, মানে এখানে হাওয়া দিচ্ছে, হাওয়ায় বল ঘুরে যাচ্ছে, তো এরকম জায়গা থেকে ম্যাচ বার করে আনে। আর তারপরে মানে আমরা ইন্ডিয়ান টিমকে কনসিডার করতে পারি না, না যে 30 বলে 30 রান তাও ডিফেন্ড করতে, সত্যি কথা, এটা এরকম আমরা কোনোদিনও ভেবে আসতে পারি না। আমরা সবসময় বল ব্যাটসম্যান, আমাদের সবসময় ব্যাটসম্যানরাই ফ্রন্টে ছিল। বাট এখন বুমরা, মানে বুমরা তাও বলবো যে 31-32 তো বোধহয় হয়েই গেছে বুমরা, 30। কিন্তু সেই বুমরার 30, তো সেই বুমরা মানে যখনই বল আসছে উইকেট আমার মনে হয় বুমরা তো, মানে তুই যদি বলিস বুমরা তো আমার মনে হয় এই ডেকাডের সবচেয়ে ভালো বোলার বলে আমি মনে করি, এই যুগের সবচেয়ে ভালো বোলার বলে আমি মনে করি। এবং এটা আনডাউটেডলি তার কারণ হচ্ছে, আমরা অনেক সময় এটা বলে এসেছিলাম যে একটা সময় যেটা আমরা ওয়াসিম আকরামের ক্ষেত্রে বলতাম যে মানে ভগবানের মতো প্লেয়ার, ঘটনা একটা সময় আমরা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের বলতাম, কিন্তু আমার মনে হয় বুমরা এমন একটা প্লেয়ার সত্যি কথা বলতে, যে ফাস্ট মানে যেখানে ফাস্ট পিচ সেখানে অ্যাসিস্ট্যান্স সেখানে নিজের মতো খেলছে, স্লো পিচ সেখানে নিজের মতো খেলছে, টার্নিং পিচ সেখানে নিজের মতো খেলছে। আমার মনে হয় বুমরা নিজেকে যেভাবে ইয়ে করেছে, এবং একটা মেশিনের মতো, মানে একই জায়গায় 6টা বল 4টে ওভারে সব কটা। এবং আমার মনে হয় আমি দেখছিলাম পাওয়ার প্লেতে, ও বোধহয় পাওয়ার প্লেতে টোটাল 85টা বল করেছে, পাওয়ার প্লেতে শুধু 6 ওভারের মধ্যে 85টা না 55টা বল করেছে, তার মধ্যে 40টা মতো ডট, মানে 50% ডট বল করছে একটা বোলার পাওয়ার প্লেতে। আমি বলছি যে এই জিনিস হয় না। মানে আমরা জেনারেলি মজা করে বলি সেখানে আমাদের দেশে বায়োলজিক্যাল নয় এরম মানুষ আছে, সত্যি কথা সেটা যদি হয় সেটা বুমরাই একমাত্র বোধহয় বায়োলজিক্যাল নয়, না হলে এই লেভেলে সম্ভব নয় মানে মানে অবিশ্বাস্য। না মানে তুই শুধু এই ম্যাচটা তো ঠিক আছে, বুমরা, হার্দিক পান্ডিয়া এটা 3 জন মিলে লাস্ট 5 ওভারে ম্যাচ বার করে দিয়েছে, কিন্তু তুই যদি পাকিস্তান ম্যাচ দেখিস এটাও বুমরার না, আমি সবকটা ম্যাচই বলছি, পাকিস্তানের ম্যাচে পাকিস্তান হারে না যদি রিজওয়ান না আউট হতো ওখানে, ঠিক ওখানে রিজওয়ান না আউট হলে পাকিস্তানের ম্যাচটা হারে না, মানে এটা ঘটনা। এবং প্রত্যেকটা ম্যাচ মানে যাকে বলেন একেবারে সেই মানে মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো, মানে একেবারে হাতে মুখ তুলে নিয়েছে, খাবার মুখে ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে বার করে আনছে বুমরা। এবং যেভাবে খেলেছে বুমরা আমার মনে হয় মানে কিছু বলার নেই, মানে নো ডাউট এটা একটা মানে ইন্ডিয়া ওভারঅল পারফরমেন্স দারুণ ভালো। এবার যাই হোক, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই পোস্টটা আর কিছু না, তো মোটামুটি আর কিছু বলার তো নেই, শুধু সেলিব্রেট করার। হ্যাঁ, এটা সেলিব্রেট আমার মনে হয় এখনও পর্যন্ত আমরা যখন করছি তখনও লোকজন সেলিব্রেট করছে এবং তারপরেও করবে। একটা জিনিস যেটা আমার মনে হয় এইটা থেকে এই খেলাটা থেকে আমাদের শেখা উচিত, সেটা হচ্ছে এইভাবেও ফিরে আসা যায়, যে কথাটা আমি শুরুতেই বললাম, যে এইভাবে সত্যি একটা টিম, যে টিমটা ইন্ডিয়াতে মানে প্রায় ইন্ডিয়ার তো 140 কোটি মানুষ প্লাস বিভিন্ন মানুষ ধরেই নিয়েছিল যে ইন্ডিয়া ম্যাচটা জিতবে, সেখানে প্যাট কামিন্স যেভাবে ইন্ডিয়ান ক্রাউডকে শান্ত মানে ঠান্ডা করে দিয়েছিল, চুপ করিয়ে দিয়েছিল বলতে পারা যায়, সেই জায়গা থেকে এখানে এভাবে ফিরে আসা। এবং এটা আমাদের জন্য, আমার মনে হয় যারা আমরা ক্রিকেট দেখি আমাদের ক্রিকেট থেকে, স্পোর্টস থেকে এটা শেখা উচিত। এবং যে কারণের জন্য আমি সুরজিৎ যে কথাটা বললাম সে কথাটা বলে শেষ করব, যে আমরা কোথাও রিলেট করতে পারি বিরাট কোহলির সাথে, রোহিত শর্মার সাথে, যে লোক এই মানুষগুলো প্রচুর অ্যাচিভ করেছে। এই ওয়ার্ল্ড কাপটা যদি বিরাট কোহলি নাও জিততো, তাহলেও বিরাট কোহলি ঝুলিতে একটা 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ ছিল। রোহিত শর্মা যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপ নাও জিততো, তাহলেও 7-এর ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা খেলেছে। 2007-এর একটা ওয়ার্ল্ড কাপ ছিল, 5 বার আইপিএল চ্যাম্পিয়ন একটা টিম মুম্বাই ইন্ডিয়ান্স, তার ক্যাপ্টেন রোহিত শর্মা। এবং আমার যত ধারণা 5 বারই রোহিত শর্মার ক্যাপ্টেন্সতেই মুম্বাই জিতেছে। সুতরাং সেই জায়গা থেকে একটা মানুষের খিদে কতখানি, এবং আমরা সত্যি ভাবি অনেক সময়, আমরা ভাবি যে ও ঠিক আছে লাইফ বোধহয় এখানে শেষ অ্যান্ড অল। তো এই সিরিজটা দেখা উচিত। এবং বিরাট কোহলির মতো, আমরা জানি না বিরাট কোহলির উচ্চতায় কোনো দিন আমরা পৌঁছতে ডেফিনেটলি পারবো না, ক্রিকেটের জায়গা থেকে বলছি না, সব কিছুর জায়গা থেকে, কিন্তু আমরা মনে হয় মোটিভেশনের জায়গা থেকে আমরা পৌঁছতে পারি।
রাহুল দ্রাবিড়ের মতো একজন মানুষ হওয়ার চেষ্টা করতে পারি, যে মানুষটা তার সারাটা জীবন ক্রিকেট খেলে কাপ না পাওয়ার সেই অতৃপ্তি, সেখান থেকে সে কোচ হয় এবং সেখান থেকে সে টিমকে এই জায়গায় নিয়ে আসে। 2022-এ বুমরা ছিল না, সেমিফাইনালে আমরা 10 উইকেটে হারি। 2021-এ বুমরা ছিল না, পাকিস্তানের কাছে আমরা মানে 10 উইকেটে হারি এবং তারপরে আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারিনি। মনে রাখতে হবে 2021, 22, 24 মানে এর মধ্যে, এবং টিমের ওপর বিলিভ কতখানি দরকার সেইগুলো আমরা মানে নো ডাউট। এবং আমি প্রোগ্রামটা এই জন্যই করলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমরা পুরো থ্রু আউট এই জার্নিতে করিনি। আমাকে সুরজিতও অনেকবার বলছিল, করা হয়নি, সত্যি করা হচ্ছিল না, কারণ আমার সিস্টেমের একটু ডিস্টার্ব চলছিল বলে আমি পারছিলাম না। কিন্তু আমি ভাবলাম না, এটা এই কথাটা বলার দরকার। আমি জানি না এই প্রোগ্রামটা কজন দেখবে বা কী হবে না হবে, আমার সত্যি সেটা নিয়ে এই প্রোগ্রামটার ক্ষেত্রে মাথা ব্যথা নেই, যদিও সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা থাকেও না। বেসিক্যালি আমরা নিজেরা আড্ডা মারার জন্যই এই প্রোগ্রামটা করি, এবং এটুকু আমি বলছি আগামী দিনে আমাদের এই আড্ডাটা না চলবে, মানে আমি এই প্রোগ্রামটা আবার কন্টিনিউ করবো এবং এটা অ্যাজ আ পডকাস্ট আমরা এরকম কন্টিনিউ করবো যেভাবে আমরা চালাচ্ছি। আশা করি যারা আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন তাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিতে পারেন, শেয়ারও করতে পারেন পরিচিতদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে পারেন। এবং আমাদের এখানে ইনস্টাগ্রামে আমরা কিছু রিলস দিই, আমাদের ক্রিকেট সংক্রান্ত রিলস বা অন্যান্য খবর সংক্রান্তও দিই। যারা আপনারা পলিটিক্সে ইন্টারেস্টেড, পলিটিক্যাল খবর টবর জানতে চান, তারাও এই প্রোগ্রামটা মানে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুকেও ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, তার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকে। পরের শোতে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।